হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে হরিয়ানা টেট 2023। অর্থাৎ 2023 সালে হরিয়ানাতে যে টেট পরীক্ষা হয়েছে সেখানে সিডিপির যে প্রশ্নগুলো এসেছিল আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ বাংলাতে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু ক্লাসটা মন দিয়ে করো, কারণ এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু অনেকটাই তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। ওকে, তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে কি, আজকে আমাদের টপিকটা হচ্ছে হরিয়ানা টেট 2023 সিডিপির যে টপ 30 কোশ্চেন রয়েছে সেইগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। ওকে, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা রেগুলার তো ক্লাস করো তারা অবশ্যই লাইক করে দাও এবং প্রত্যেককে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন আনসার করো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট রিগার্ডিং লার্নিং। অর্থাৎ নিচের কোন বিবৃতিটি বা নিচের কোন লাইনটি শিখন সম্পর্কে সত্য নয়। বুঝে গেছে প্রশ্নটা? বলছে নিচের কোনটি শিখন সম্পর্কে সত্য নয়। অপশন এ বলছে, দেখো, শিখন হলো অভ্যাসের মাধ্যমে আচরণের পরিবর্তন। অবশ্যই শিখন কি? শিখন হচ্ছে অভ্যাসের মাধ্যমে আচরণের পরিবর্তন। অপশন 2 বলছে শিখন হলো অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন। অপশন 3 বলছে শিখন হলো ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তন। ঠিক আছে, তাহলে শিখন হলো কি? শিখন হলো ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তন। হয়তো এখানে স্পেলিংটা ভুল আছে, কারেক্ট করে নিতে হবে। শিখন হলো কি? শিখন হলো ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তন। অপশন নাম্বার 4 বলছে শিখন হলো ব্যক্তির পরিণমনের ফলে আচরণের পরিবর্তন। টাইপিং ভুল আছে, ঠিক আছে, এগুলো আমি কারেকশন করে দেবো, ঠিক করে দেবো। বলছে দেখো, লার্নিং ইজ দ্য চেঞ্জ ইন বিহেভিয়ার ডিউ টু ম্যাচিউরিটি। মানে কি বলছে? শিখন হলো ব্যক্তির পরিণমনের ফলে পরিবর্তন। বলো কোনটা হবে আনসার? প্রত্যেকে চেষ্টা করো। নিচের কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হবে কারেক্ট। বোঝা গেল? কারণ শিখন হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে পরিবর্তন, আমরা জানি। শিখন হলো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যমে পরিবর্তন, এটাও জানি। আর একটা জানি যে শিখন হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ অফ বিহেভিয়ার, এটা হচ্ছে কারেক্ট। তাহলে শিখন কিন্তু ম্যাচিউরিটি বা পরিণমনের ফলে কিন্তু পরিবর্তন হয় না। ঠিক আছে, সেটাকে আমরা কিন্তু শিখন বলি না। তাই অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? অপশন 4 কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেক আনসার করো। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট, বাংলাতে লেখা আছে, শিক্ষকের নিচের কোন ক্রিয়াকলাপটি শিক্ষার্থীদের সম্ভাব্য সৃজনশীলতাকে বাধা সৃষ্টি করে। অর্থাৎ নিচের কোনটি শিক্ষকের কার্যকলাপ যেটি শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বাধা সৃষ্টি করে। অপশন এ বলছে অপসারী চিন্তনে উৎসাহ দান। একদম কারেক্ট, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সৃজনশীলতার সঙ্গে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারেক্ট। অপশন 2 বলছে অন্যের ধারণার সাথে সামঞ্জস্য রাখার জন্য জোর দেওয়া। মানে জিনিসটা বোঝো, ধরো কোনো একজন ব্যক্তি কিছু বলে গেছেন, বুঝতে পেরেছো? বা কোনো ধরো একটা অঙ্কের নিয়ম ধরো একজন বলে গেছে যে এইভাবে করতে হবে, তো একটা শিক্ষার্থী বলতে চাইছে যে আমি এইভাবে করব না, আমি অন্যভাবে করব। তো শিক্ষক বলছে না, এইভাবে করলে হবে না, ওইভাবেই করতে হবে। মানে অন্যের ধারণার ওপরে জোর দেওয়া। অর্থাৎ কোনো একটা শিক্ষার্থীর মধ্যে যে সৃজনশীলতা রয়েছে বা কোনো একটা শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাটা রয়েছে সেটা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, মানে যেটা হয়ে আছে সেটাই তাকে মেনে চলতে হবে, এটাই বলতে চেয়েছে। অপশান নাম্বার 3 বলছে মত প্রকাশের স্বাধীনতা। অপশান নাম্বার 4 বলছে মোটিভেশন ফর ইনোভেশন। ইনোভেশন মানে কি? আবিষ্কার। তাহলে শিক্ষার্থীদেরকে কি করতে হবে? মোটিভেশন করতে হবে, প্রেরণা জাগিয়ে তুলতে হবে। কিসের জন্য? যে কোনো জিনিসকে আবিষ্কার করার জন্য। তাহলে কী হবে অ্যান্সার? একদম কারেক্ট, অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট, যে অন্যের ধারণার সাথে সামঞ্জস্য জন্য জোর দেওয়া। ক্লিয়ার? অপশান 2 কারেক্ট। চলো 3 নম্বর কোশ্চেন আনসার করো। 3 নম্বর কোশ্চেন বলছে দেখো, নিচের কোনটি অর্জিত মোটিভ হবে? ঠিক আছে, প্রেরণা। এগুলো একটু ভুল হয়ে গেছে টাইপিংয়ে,
আমি অতটা দেখিনি, কিন্তু আমি এটা কারেকশন করে দেবো, ঠিক আছে। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডাজ নট কারেক্টলি এক্সপ্লেন দ্য অ্যাকোয়ার্ড মোটিভস। অ্যাকোয়ার্ড মোটিভ মানে কি? অর্জিত প্রেষণা। তাহলে নিচের কোনটি অর্জিত প্রেষণা সম্পর্কে সঠিক নয়? বোঝা গেল? নিচের কোনটি অর্জিত প্রেষণা সম্পর্কে সঠিক নয়? অপশন দেখো, বলছে দে আর নট ইনেট। এগুলো কিন্তু ইনেট নয়। ইনেট মানে জন্মসূত্রে পাওয়া যায় না, একদম কারেক্ট। যেগুলো আমরা অর্জন করি সেগুলো তোমরা জন্মসূত্রে পাই না, তাই না? কারেক্ট। অপশন নাম্বার 2 বলছে দে আর ইউনিভার্সাল। এগুলো হচ্ছে সর্বজনীন। অপশন নাম্বার 3 বলছে দে আর নট ইসেনশিয়াল টু হচ্ছে কি সার্ভাইভাল। মানুষের বেঁচে থাকার জন্য এগুলো নিত্য প্রয়োজনীয় নয়, একদম কারেক্ট। যেমন ধরো একটা মোবাইল ফোন আমার প্রয়োজন আছে, কারো আইফোন প্রয়োজন, কারো আবার একটা স্ক্রিন টাচ মোবাইল প্রয়োজন, আবার কারো একটা কিপ্যাডের মোবাইল প্রয়োজন। তাহলে এগুলো কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় নয়, এগুলো সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য। এটাও কারেক্ট। 4 নম্বর বলছে শিক্ষার ওপর প্রভাব ফেলে। মোটিভেশন শিক্ষার ওপরে প্রভাব ফেলে, এটাও কারেক্ট। তাহলে কি হবে আনসার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে দে আর ইউনিভার্সাল। এগুলো কিন্তু সর্বজনীন নয়, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। যেগুলো আমরা অর্জন করি বা যে সমস্ত মোটিভেশনগুলো আমাদের কাছে অ্যাকোয়ার্ড, সেগুলো কিন্তু সবার কাছে সমান নয়, সবার কাছে কিন্তু আলাদা আলাদা। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2। ক্লিয়ার? চলো 4 নম্বর কোশ্চেন আনসার করো, প্রত্যেকে চেষ্টা করো। ইংলিশ বলে ভয়ে পালিয়ে যেও না, কারণ ইংলিশ পেডাগজি যখন পারছো তোমরা সিডিপিও পারবে। জাস্ট একটু চেষ্টা করো, পারবে। কারণ ভালো ভালো প্রশ্নগুলো আমরা ইংলিশে পেয়ে থাকি, বাংলায় কিন্তু পাই না। বাজার চলতে যে বইগুলো রয়েছে সেখানকার এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষা কমন পাবে না, ঠিক আছে? তাই বিভিন্ন রাজ্যের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু কমন পেয়ে যাবো পরীক্ষায়। দেখো কি বলছে এখানে। বলছে the satisfactory effect of a task affected the learning of that task who propounded this law of learning। আমি বাংলায় বলে দিচ্ছি, ভয়ের কিছু নেই। কি বলছে দেখো, দ্য স্যাটিসফ্যাক্টরি মানে কি? আমরা জানি তৃপ্তি। স্যাটিসফ্যাক্টরি মানে কি? তৃপ্তি লাভ করা। দ্য স্যাটিসফ্যাক্টরি ইফেক্ট অফ টাস্ক অ্যাফেক্ট দ্য লার্নিং। আমরা জানি কি লার্নিং মানে শিখনের তৃপ্তি। কে বলেছেন? সে যে আমরা জানি যে মানে অপশনগুলো দেখো, প্যাভলভ, থর্নডাইক, স্কিনার, ওয়াটসন। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 2 হচ্ছে থর্নডাইক। কেন থর্নডাইক? দেখো আমরা পড়েছিলাম থর্নডাইকের ফল লাভের সূত্র, মনে পড়ছে? ফল লাভের সূত্র, সেখানে কী হচ্ছিল? কার্য এবং ফলের মধ্যে যদি তৃপ্তি থাকে, ধরো কোনো একটা আমি কাজ করলাম, সেই কাজের ফল যদি আমার কাছে তৃপ্তি মনে হয়, তাহলে সেই শিখনটা আরও বেশি কী হবে? আমার কাছে দৃঢ় মনে হবে, মানে সঠিক মনে হবে। যদি আমার শিখনের ফল যদি আমার কাছে তৃপ্তিদায়ক না হয়, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি না হয় বা স্যাটিসফ্যাকশন না হয়, তাহলে সেক্ষেত্রে আমার শিখনটি সম্পূর্ণ হবে না। অর্থাৎ কি বলছে? দ্য স্যাটিসফ্যাক্টরি ইফেক্ট অফ লার্নিং। তাহলে স্যাটিসফ্যাক্টরি অফ ইফেক্ট অফ লার্নিং কে বলেছেন? সেটা হবে থর্নডাইক। বোঝা গেল? তাহলে স্যাটিসফ্যাক্টরি মানে কি? যে তৃপ্তি। বোঝা গেল? তৃপ্তি মানে সন্তুষ্টি লাভ, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলছে হুইচ ট্রেনিং ইজ নট নেসেসারি ফর টিচিং লার্নিং ইম্পেয়ার্ড স্টুডেন্ট অফ হিয়ারিং। হিয়ারিং মানে কি? যারা কানে কম শুনতে পায় বা কানে শুনতে পায় না, তাদের জন্য নিচের কোন শিখন পদ্ধতিটি ব্যবহার করা হয় না? বলছে নট বলেছে। বুঝতে পেরেছো প্রশ্নটা? প্রশ্ন বলছে যারা বধির, কানে শুনতে পায় না, তাদের জন্য কোন শিখন পদ্ধতিটি ব্যবহার করা হয় না? অপশানে লিপ রিডিং। লিপ রিডিং মানে কি? ওষ্ঠপঠন, মানে কি? ঠোঁট নড়িয়ে নড়িয়ে কথা বলা। যেহেতু কানে শুনতে পায় না, তারা ঠোঁটের হাবভাব দেখে বুঝতে পারে। তারপর থেকে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ মানে কি? হাতের ইশারা। বোঝা গেল? ইশারা দিয়ে শিক্ষার্থীদেরকে পড়ানো, সেটাকে বলছে সাইন ল্যাঙ্গুয়েজ। তারপর বলছে কি ব্রেল স্ক্রিপ্ট। ব্রেল স্ক্রিপ্ট কাদের জন্য? তোমরা জানো ব্লাইন্ড, কার জন্য? ব্লাইন্ডের জন্য হচ্ছে ব্রেল। আর মোটর ট্রেনিংও তাই। মোটর ট্রেনিং মানে অন্যজন, যারা ধরো বিকলাঙ্গ, মানে ভালো লিখতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকে মোটর ট্রেনিং দেওয়া হয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি ও ডি। কোথায় রয়েছে? 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার সি এবং ডি। আর অপশন নাম্বার এ বি হচ্ছে
কাদের জন্য? হিয়ারিং স্টুডেন্টের জন্য। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 6 নম্বর কোশ্চেন। এ চাইল্ড হ্যাজ টু লার্ন এ লেসন by dividing it in several sections as per his convenience. Which is this method of learning? ভালো প্রশ্ন। কি বলতে চাইছে বাংলায় বুঝিয়ে দিই। দেখো এখানে বলছে যে একজন শিশু, এ চাইল্ড মানে একজন শিশু, টু লার্ন মানে শিখে, কি শেখে? ডিভাইডিং ইটস সেভারেল সেকশন অ্যাজ পার কনভেনিয়েন্স। ধরো কোনো একটা টপিক পড়ছে, একটা শিশু কোনো একটা টপিক পড়ছে, সেই টপিকটা পড়ার সময় সেই পুরো টপিকটাকে ছোট ছোট অংশে ভাগ ভাগ করে পড়ার চেষ্টা করছে। কিসের জন্য? তার নিজের কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স মানে সুবিধা, নিজের সুবিধার জন্য বড় টপিকটাকে সে ছোট ছোট করে ভাগ করে পড়ছে। এই মেথডটিকে আমরা কি বলবো? হোল মেথড, মাস্ট মেথড, তারপর হচ্ছে কি পার্ট মেথড আর ইনসিডেন্টাল মেথড। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3, পার্ট মেথড। পার্ট মেথড মানে কি? ছোট ছোট পার্ট করে ভেঙে ভেঙে পড়া, এটাকে বলছে কি পার্ট মেথড। বোঝা গেল? যখন কোনো শিক্ষার্থী কোনো একটা বড় বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করে পড়বে সেটাকে আমরা বলবো পার্ট মেথড, যেটাকে বাংলায় বলি আংশিক পদ্ধতি। কি বলবো? আংশিক পদ্ধতি। বোঝা গেল? আংশিক পদ্ধতি আমরা বলবো, এটা কিন্তু মনে রেখো। চলো দেখো এখানে দু একটা লাইন আমি লিখে দিয়েছি, জাস্ট একটু বলে দিই, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এর আগে কি পড়লাম? মাস মেথড পড়লাম, ঠিক আছে? মাস মেথডটা কি দেখো, আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, গলার খুবই কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে? মানে গলাতে খুবই কাশি, ক্লাস করতে পারছি না, তবুও চেষ্টা করছি তোমাদেরকে, একটু ক্লাসটা মন দিয়ে করো। দেখো কি বলছে, মাস প্র্যাকটিসটা কি? মাস প্র্যাকটিস ইজ এ স্টাডি মেথড হোয়ার বাই এ লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইজ লার্নড ওভার এ শর্ট অফ পিরিয়ড অফ টাইম। মানে কি এখানে মাস মেথড বলতে কি বোঝায়? মাস মানে কি? ব্যাপক। মাস মানে ব্যাপক, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে যখন আমরা অনেক বেশি কিছু শেখার চেষ্টা করি সেটাকে বলছে কি মাস মেথড। বোঝা গেল? অর্থাৎ এই শর্ট অফ টাইম পিরিয়ড, অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে যখন আমরা অনেক বেশি কিছু শেখার চেষ্টা করি সেটাকে আমরা কি বলবো? মাস মেথড বলবো। ক্লিয়ার? নেক্সট দেখো, ইউজুয়ালি ওভার 1 or 2 হচ্ছে কি ক্লাসেস অর 1 নাইট অফ স্টাডিং। এখানে সাধারণত কী করা হয়? একটা ক্লাসে বা এক রাত্রে সেটাকে অনেক বেশি শেখানো হয়। আমরা দেখবে একটা ক্লাসে চেষ্টা করি পুরো জিনিসটাকে পড়িয়ে দেওয়ার, বা এক রাতেই আমরা সারা দিন রাত আমরা পড়াশোনা করি না, পরীক্ষার আগার দিন আমরা রাত্রে প্রচুর পরিমাণে পড়াশোনা করি, এটাকে বলছে কি মাস মেথড। বোঝা গেল মাস মেথডটা কি? মাস মেথড মানে হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর কিছু পড়ে নেওয়া, সেটাকে বলছে মাস মেথড। তারপরে বলছে এ মেথড অফ লার্নিং স্কিল ইন হুইচ হোল স্কিল ইজ হচ্ছে কি রিপিটেড প্র্যাকটিস কি যে আনটিল ইট পারফরমেন্স ইজ বেটার। তাহলে হোল স্কিল কোনটা বা হোল মেথড কোনটা? হোল মেথড বলতে বোঝাচ্ছে সমগ্র শিখন পদ্ধতি। এখানে কি করা হয়? পুরো জিনিসটাকে বারবার পড়া হয়, পুরো জিনিসটাকে বারবার পড়া হয় যতক্ষণ না পর্যন্ত পুরো জিনিসটা ভালোভাবে কমপ্লিট হচ্ছে, এটাকে কি বলছে? হোল মেথড। বোঝা গেল? তাহলে হোল মেথড বা সমগ্র পদ্ধতি বলতে কি বোঝায়? যতক্ষণ না পুরো জিনিসটা ভালোভাবে কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো জিনিসটাকে বারবার পড়া। ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, এ মেথড অফ লার্নিং স্কিল দ্যাট ক্যান বি সাবডিভাইডেড ইন্টু পার্টস ফর্মিং ইন্টু ন্যাচারাল অ্যান্ড মিনিংফুল সিকোয়েন্স। অর্থাৎ কি কিছু কি পার্ট মেথড, যেটাকে আংশিক পদ্ধতি বলছে, সেখানে কি করা হচ্ছে? পুরো জিনিসটাকে ছোট ছোট অংশে ভাগ করে অর্থপূর্ণভাবে পড়া, সেটাকে বলছে পার্ট মেথড। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা জিনিস এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, সব কিছু বাংলাতে কিন্তু পাবে না। আমি বারবার বলছি বাজার চলতি বইয়ে সব কিছু বাংলাতে পাবে না, তাই ইংলিশটাকে অভ্যাস করার চেষ্টা করো, পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারো। চলো 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন আনসার করো, প্রত্যেকে পড়ার চেষ্টা করো, অবশ্যই পারবে। 6 নম্বর কোশ্চেন বলছে হুইচ টিচিং লার্নিং স্ট্র্যাটেজি উইল বি ইম্পর্টেন্ট ফর অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম।
তোমরা জানো ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি, যেটা সমন্বিত শিক্ষা বলা হয়, তাই না? ইনক্লুসিভ ক্লাসরুম মানে সমন্বিত শিক্ষার নিচের কোনটি বৈশিষ্ট্য কি বলছে? বলছে হুইচ টিচিং লার্নিং স্ট্র্যাটেজি উইল বি ইম্পর্টেন্ট ফর অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। তাহলে নিচের কোনটি সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্য? বোঝা গেল প্রশ্নটা, নিচের কোনটি সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্য? অপশান এ বলছে মাল্টি সেন্সরি টিচিং, মানে বহু, মাল্টি মানে কি বহু, সেন্সরি মানে কি আমাদের যে ইন্দ্রিয় রয়েছে বহু ইন্দ্রিয় ব্যবহার করতে হবে, অর্থাৎ দৃশ্য, শ্রবণ, ঠিক আছে, টাচ, সব কিছু ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কোঅপারেটিভ লার্নিং, মানে কোঅপারেটিভ মানে একে অপরকে সাহায্য করবে। পিয়ার টিউটরিং মানে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি করবে। আর টিম টিচিং মানে একই জিনিস, সেই গ্রুপ অ্যাক্টিভিটি করবে। তাহলে এখানে সঠিক আনসার অপশান নাম্বার 4 এ বি সি ডি কারেক্ট। এ বি সি ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো 7 নম্বর কোশ্চেন আনসার করো। প্রত্যেকে পড়ো কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেন বলছে ইন হুইচ লার্নিং ডিসএবিলিটি দ্য ফলোয়িং ইন্টারভেনশন প্রোগ্রাম আর সাজেস্টেড। ভালো করে প্রশ্ন বলছে, দেখো এখানে বলছে ইন হুইচ লার্নিং ডিসএবিলিটি, নিচের কোন শিখন অক্ষমতাটি বোঝায়, নিচের কোন শিখন অক্ষমতাটি বোঝায়। এবার দুটো দিয়েছে, মানে স্টেটমেন্ট দিয়েছে, বলছে এফোর্ট ফর লিঙ্গুইস্টিক কম্প্রিহেনশন, অর্থাৎ কি লিঙ্গুইস্টিক কম্প্রিহেনশন মানে কি ভাষা বুঝতে অসুবিধা, মানে ভাষা বুঝতে যেখানে অসুবিধা হচ্ছে। 2 নম্বর ড্রিল ফর স্পেলিং কারেকশন, যেখানে আমাদের বানান ভুল বারবার হয় সেটা কারেকশন, মানে এ কে বি করে দেয়, বি কে মানে সরি বি কে ডি করে দিচ্ছে, ডি কে বি করে দিচ্ছে, অর্থাৎ কি কম্প্রিহেনশন ঠিকঠাক করতে পারছে না, বানান কারেকশন ঠিকঠাক করতে পারছে না। এটাকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ম্যাগনেসিয়া আর ডিসক্যালকুলিয়া। কী হবে অ্যান্সার? এখানে সঠিক আনসার হবে আমাদের অপশান নাম্বার এ ডিসলেক্সিয়া। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়া, অর্থাৎ ইফোর্ট ফর লিঙ্গুইস্টিক কম্প্রিহেনশন, অর্থাৎ ভাষার যে বুঝতে অসুবিধা হলে সেটাকে ডিসলেক্সিয়া বলবো। তার সঙ্গে আমরা যদি বানান ভুল, ইরর কারেকশন, সেটাকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়ার মধ্যে ফেলবো। ক্লিয়ার? আর ডিসগ্রাফিয়া হচ্ছে লিখন অক্ষমতা, যদি কোনো শিক্ষার্থী কোনো কিছু লিখতে না পারে সেটাকে বলবো ডিসগ্রাফিয়া। আর ডিসক্যালকুলিয়া মানে কি অঙ্কর হিসাব সে করতে পারবে না, অঙ্কের সমাধান করতে পারবে না, তাকে আমরা বলবো ডিসক্যালকুলিয়া। ওকে, চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে হুইচ সাইকোলজিস্ট কি রেন্ডার দ্য কনসেপ্ট অফ অবজেক্ট পারমানেন্স। অবজেক্ট পারমানেন্স মানে বুঝতে পারছো বস্তুর স্থায়িত্ব। খুবই ভালো প্রশ্ন। বস্তুর স্থায়িত্ব নিয়ে কথা কে বলেছেন? পিয়াজে, ভাইগটস্কি, ব্রুনার এবং কোহেলবার্গ। আমরা প্রত্যেকে জানি সঠিক আনসার হবে অপশন নাম্বার এ পিয়াজে, কারণ সেন্সরি মোটর স্টেজে কিন্তু পিয়াজে পারমানেন্ট মানে অবজেক্ট পারমানেন্টের কথা তিনি বলেছেন। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো হরিয়ানা টেটের প্রশ্নের কোয়ালিটি কীরকম? চলো নেক্সট দেখো। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলছে দ্য ইভ্যালুয়েশন ডান ফর দ্য পারপাস অফ হচ্ছে কি ইমপ্রুভমেন্ট থ্রু হচ্ছে কি ফিডব্যাক। ভালো করে বোঝো, এখানে ইভ্যালুয়েশন করা হচ্ছে এবং সেটাকে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে। ইমপ্রুভমেন্ট মানে শিক্ষার্থীরা যদি কোনো রকম ভুল করে সেটাকে সংশোধন করা হচ্ছে। কিসের মাধ্যমে? ফিডব্যাক। সেই প্রোগ্রামটাকে আমরা কি বলবো? সামেটিভ ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, সিস্টেমেটিক ইভ্যালুয়েশন আর ফরমেটিভ ইভ্যালুয়েশন। যেহেতু ফিডব্যাকের কথা বলেছে তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4 ফরমেটিভ। তাহলে ফরমেটিভ ইভ্যালুয়েশনে কী করা হয়? শিক্ষার্থীদেরকে ফিডব্যাক প্রদান করা হয়। এই কি পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো পরীক্ষায় ইজিলি তোমরা আনসার করতে পারবে। অপশন নাম্বার 4 ফরমেটিভ। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সট্রেন্সিক মোটিভেশন। তোমাদের মোটিভেশন চ্যাপ্টারটা পুরো পড়ানো হয়ে গেছে, তাই না? মোটিভেশন চ্যাপ্টারটা পুরো পড়ানো হয়ে গেছে। সেখানে বলেছিলাম এক্সট্রেন্সিক মোটিভেশন কোনটি নয়? বলছে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল করা, অ্যাপ্রুভাল মানে অনুমোদন করা। 2 নম্বর বলছে কি পাওয়ার। 3 নম্বর হচ্ছে অ্যাচিভমেন্ট। 4 নম্বর হচ্ছে রেস্ট। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এক্সট্রেন্সিক মোটিভেশন। নিচের কোনটি বাহ্যিক মোটিভেশন নয়? অ্যাপ্রুভাল বাহ্যিক মোটিভেশন,
পাওয়ার মানে ক্ষমতা, কোনো কিছু ক্ষমতার জন্য করা, সেটা বাহ্যিক মোটিভেশন। অ্যাচিভমেন্ট মানে প্রাপ্তি, বাহ্যিক মোটিভেশন। কিন্তু রেস্ট কিন্তু বাহ্যিক মোটিভেশন না, আমাদের বিশ্রাম কিন্তু একান্ত প্রয়োজন, এটা হচ্ছে কি জৈবিক মোটিভেশন, যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক মোটিভেশন। বোঝা গেল? তাহলে রেস্ট কি? রেস্ট হচ্ছে একটা ইন্ট্রিনসিক মোটিভেশন, অপশন নাম্বার 4। নেক্সট 10 নম্বর দেখো, হু কয়েন দ্য টার্ম হচ্ছে কি মেন্টাল এজ। মেন্টাল এজ শব্দটি কে ব্যবহার করছেন? বিনেট, স্টার্ন, টরম্যান এবং হচ্ছে কি উইসলার। তাহলে সঠিক আনসার হবে কি বিনেট। তাহলে বিনেট কিন্তু এই মেন্টাল এজ কথাটি ব্যবহার করছেন, আর আইকিউ কথাটি প্রথম ব্যবহার করছেন কে? স্টার্ন। এটাও কিন্তু মনে রাখবে। ওকে, চলো নেক্সট 11 নম্বর কোশ্চিন, অ্যাকর্ডিং টু হচ্ছে কি গ্যাগনি লার্নিং মডেল। তোমাদেরকে এবারে গ্যাগনি মডেল লার্নিং থিওরিটা পুরো পড়াবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একটা কথা বলি, ইউটিউবের ক্লাসগুলো সবই কিন্তু এমসিকিউ, আর পুরো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে গেলে কিন্তু তোমাদেরকে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটা নোট করো, 9647300217। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করো, তাহলে কিন্তু সমস্ত কোর্স সম্পর্কে তোমরা জানতে পারবে। ওকে, দেখো তাহলে গ্যাগনি থিওরিটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবার কিন্তু, ঠিক আছে? কারণ বিভিন্ন ধরনের উদ্ভট কিছু প্রশ্ন পরীক্ষা চলে আসছে, তাই গ্যাগনির থিওরিটা কিন্তু হরিয়ানা টেটে এসেছিল, তাই গ্যাগনি থিওরিটা পড়তে হবে। বলছে গ্যাগনি থিওরিটার নিচের মধ্যে কোনটি নয় বলেছে। দেখো প্রশ্নটা বলছে কি, বলছে অ্যাকর্ডিং টু গ্যাগনি লার্নিং মডেল হুইচ টাইপ অফ দ্য লার্নিং উইল নট, মানে গ্যাগনি মডেলের মধ্যে কোনটি পড়ে না? বলছে চেন লার্নিং, রুল লার্নিং, সাইন লার্নিং আর ডিসক্রিমিনেশন লার্নিং। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, রুল লার্নিং। তো রুল লার্নিং কিন্তু গ্যাগনি মডেলের মধ্যে পড়ছে না। ওকে, দেখো এখানে গ্যাগনির যে মডেলটা রয়েছে, জাস্ট আমি নামগুলো বলে দিচ্ছি, তোমাদের এই টপিকটার উপরে একটা ডিটেলসে ক্লাস আমি করিয়ে দেবো, তখন ভালো করে বুঝতে পারবে। দেখো একটা যে কি সিগন্যাল লার্নিং গ্যাগনির মধ্যে পড়ছে, এসআর লার্নিং পড়ছে, তারপর চেন লার্নিং আছে। চলো নেক্সট দেখো, নেক্সট কী বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে ভার্বাল অ্যাসোসিয়েটিভ লার্নিং। তারপরে কি বলা হয়েছে? মাল্টিপল ডিসক্রিমিনেশন লার্নিং, কনসেপ্ট লার্নিং। ওকে, তারপর নেক্সট দেখো, তারপরে নেক্সট বলা হয়েছে কি লার্নিং প্রিন্সিপাল। তাহলে এই যে 8টা পয়েন্ট কিন্তু গ্যাগনির লার্নিং থিওরিতে রয়েছে। এই 8টা পয়েন্ট ভালো করে পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন করতে পারবে, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ড টাইপ, মানে একটা অদ্ভুত, মানে অতটা ইম্পর্ট্যান্ট টপিক নয়, তাই এইগুলো থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেগুলো খুবই সহজ মানের প্রশ্ন। বোঝা গেল? জটিল প্রশ্ন দেয় না, শুধু নামগুলো তুলে দেয় বা পরপর সাজাতে দেয়, এগুলো মনে রাখতে হবে। ওকে, চলো এই টপিকের উপর তোমাদের একদিন ক্লাস করিয়ে দেবো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টেলিজেন্স টেস্ট ইজ নন ভার্বাল ইন্টেলিজেন্স। তাহলে আমরা জানি ইন্টেলিজেন্স টেস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি ভার্বাল আর একটা হচ্ছে কি নন ভার্বাল, ঠিক আছে? তাহলে ভার্বাল এবং নন ভার্বাল টেস্ট কোনগুলো সেগুলোও কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, সবই কিন্তু তোমাদের ক্লাস করাবো। দেখো তাহলে কি বলছে, নন ভার্বাল ইন্টেলিজেন্স টেস্ট কোনটি বলছে? আর্মি আলফাবেটা টেস্ট, কি র্যাভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, বিনেট সাইমন টেস্ট এবং হচ্ছে কি জ্যালোটা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, র্যানভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট। এটা কিন্তু ভার্বাল টেস্ট, ঠিক আছে? এটা কিন্তু ভার্বাল টেস্টের মধ্যে পড়ছে, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু নন ভার্বাল। বোঝা গেল? তাহলে নিচের কোনটি নন ভার্বাল বলেছে, সেটা অপশন নাম্বার 2, র্যানভিন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, বা এটাকে স্ট্যান্ডার্ড টেস্টও বলা হয়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, অপশন 2। 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু হচ্ছে কি ভাইগটস্কি দ্য স্পিচ হুইচ ইজ ডাইরেক্টেড টু সেলফ দ্যাট ইজ নোন। তো এখানে যখন ভাইগটস্কির থিওরি যখন আমরা পড়েছিলাম 2023 সালে, তখন আমি বারবার বলেছিলাম যে ভাইগটস্কি বলেছেন ছোট ছোট বাচ্চারা বা ছোট ছোট স্টুডেন্টরা কি করে, তারা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলে, সেই কথাটাকে আমরা কি বলবো? সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, এক্সটার্নাল স্পিচ আর ইন্টারাকশনাল স্পিচ। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? প্রাইভেট স্পিচ। ক্লিয়ার? অপশন নাম্বার 2, প্রাইভেট স্পিচ হবে কারেক্ট। তাহলে প্রাইভেট স্পিচের কথা কে বলেছেন? ভাইগটস্কি, এটাও মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোশ্চেন 14 নম্বরটা। 14 নম্বর কোশ্চেন বলছে হুইচ টিচিং লার্নিং মেথড ইজ নট ইনক্লুডেড ইন হচ্ছে কি চাইল্ড সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, মানে শিশুকেন্দ্রিক বা শিশুকেন্দ্রিক এডুকেশন বা শিশুকেন্দ্রিক শিক্ষায় বা প্রগতিমূলক শিক্ষায় নিচের কোনটি বৈশিষ্ট্য নয়? বোঝা গেল? তাহলে প্রগতিমূলক শিক্ষা বা শিশুকেন্দ্রিক শিক্ষার নিচের কোনটি বৈশিষ্ট্য নয়? একটা হচ্ছে কি প্রজেক্ট, প্রবলেম সলভিং, লেকচার এবং এক্সপেরিমেন্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি 3, লেকচার। লেকচার মেথড কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়। তাছাড়া প্রজেক্ট, প্রবলেম সলভিং, এক্সপেরিমেন্টাল মানে কি আবিষ্কার পদ্ধতি। বোঝা গেল? তাহলে সবগুলো কিন্তু শিশুকেন্দ্রিকের মধ্যে পড়ছে, শুধুমাত্র লেকচার মেথড কিন্তু শিশুকেন্দ্রিকের মধ্যে পড়ে না। এটা হচ্ছে টিচার সেন্ট্রিক, তাই অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি, তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। নেক্সট 15 নম্বর দেখো। 15 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ নট ইনক্লুডেড ইন দ্য হেরিডিটারি ফ্যাক্টর অ্যাফেক্টিভ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে হচ্ছে যে ব্যক্তি বৈষম্য। বোঝা গেল? ব্যক্তিগত পার্থক্য। তো ব্যক্তিগত পার্থক্যকরণের ক্ষেত্রে নিচের কোনটি বংশগতি ফ্যাক্টরের মধ্যে পড়ে না? একটা হচ্ছে কি ফিজিক্যাল স্ট্রাকচার, অবশ্যই দৈহিক কাঠামো, এটা হচ্ছে বংশগতি সূত্রে পাই আমরা। ইন্টেলিজেন্স আমরা বংশগতি সূত্রে পাই। অ্যাটিটিউড মানে মনোভাব, এটাও কিন্তু আমরা বংশগতি সূত্রে পাই। কিন্তু অ্যাপটিটিউড কিন্তু আমাদের পরিবেশ বা অর্জিত। ঠিক আছে? তাই অ্যাপটিটিউডটা হবে আমাদের এখানে। বোঝা গেল? অ্যাপটিটিউডটা কিন্তু হবে না। তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার মানে দৈহিক কাঠামো আমরা বাবা মায়ের থেকে পেয়ে থাকি। কারণ কোনো ছেলে ধরো লম্বা হয় কারণ তার বাবা মা লম্বা, কোনো ছেলে বেটে হয় কারণ তার বাবা মা মানে বেটে, এর জন্য কিন্তু আমরা বলবো ফিজিক্যাল স্ট্রাকচার। অ্যাটিটিউড মানে মনোভাব, তার বাবা মায়ের কাছ থেকে আমাদের বাবা মায়ের মনোভাব কীরকম তার ছেলে মেয়ের মনোভাব সেরকম হয়। ইন্টেলিজেন্স বুদ্ধি সেটাও কিন্তু আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। আর অ্যাপটিটিউডটা কিন্তু আমাদের অর্জিত বা পরিবেশ থেকে পাই। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। ক্লিয়ার? চলো 16 নম্বর কোশ্চেন দেখো। হোয়াট টাইপ অফ দ্য মোটিভ ওয়াজ ইউজ লার্ন এ স্পেসিফিক বিহেভিয়ার ইন থর্নডাইক লার্নিং এক্সপেরিমেন্ট অন ক্যাট। তো আমরা জানি যে বিড়াল নিয়ে পরীক্ষা করেছেন কে? থর্নডাইক পরীক্ষা করেছেন তার বিড়ালের খাবার নিয়ে। তো এখানে কোন ধরনের মোটিভেশন ব্যবহার করেছেন? বায়োলজিক্যাল মোটিভেশন, সোশ্যাল মোটিভেশন, এক্সট্রেন্সিক মোটিভেশন আর এনভায়রনমেন্টাল মোটিভেশন। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 এক্সট্রেন্সিক মোটিভেশন। কারণ এখানে কি করা হচ্ছে, বিড়ালটাকে খাবার দেওয়া হয়েছে, আর বাইরের খাবার খাওয়ার জন্য বিড়ালটি কী করছে, সে বাইরে বেরোনোর চেষ্টা করছে। অর্থাৎ এখানে যে মোটিভেশনটা কাজে লাগানো হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রেন্সিক মোটিভেশন। ওকে, এটা হচ্ছে এক্সট্রেন্সিক মোটিভেশনের মধ্যে পড়ে। ওকে, আবার এটার কিন্তু আনসার বায়োলজিক্যাল মোটিভেশনও বলতে পারি, কারণ বায়োলজিক্যাল মোটিভেশন হচ্ছে খাদ্যের জন্য যে মোটিভেশন, খাবারটা কি? খাবারটা হচ্ছে একটি বায়োলজিক্যাল মোটিভেশনের মধ্যে পড়ছে। তো এখন এই প্রশ্নটার আনসার দুই রকম হতে পারে। তো এক্ষেত্রে পর্ষদ কি আনসার করবে সেটা পর্ষদের উপর নির্ভর করে। বোঝা গেল? এখানে কিন্তু কনফিউশন একটা থেকেই যায়। চলো নেক্সট দেখো।
নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এডুকেশনাল অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড ফর হচ্ছে কি ট্যালেন্টেড স্টুডেন্ট। আমরা যখন প্রতিভাশীল শিক্ষার্থী পড়িয়েছি তোমাদের পেড ব্যাচে, প্রতিভাবান শিক্ষার্থী পড়িয়েছি, তো প্রতিভাবান শিক্ষার্থীর জন্য নিচের কোনটি প্রয়োজন? বলছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে তোমরা জানো যে ক্লাস 2-এ একটা শিক্ষার্থী পড়ে, সে অনেক ভালো পড়াশোনায়, তখন দেখা গেল তাকে ক্লাস 4-এ তুলে দেওয়া হলো, ক্লাস 3-তে না ভর্তি করে, সেটাকে বলছে অ্যাক্সেলারেশন। রিমিডিয়াল টিচিং, রিডিং প্র্যাকটিস এবং স্পিচ থেরাপি। তাহলে যারা হচ্ছে ট্যালেন্টেড বা গিফটেড স্টুডেন্ট তাদের জন্য কিসের প্রয়োজন? অ্যাক্সেলারেশন প্রয়োজন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। আমি যে টপিকগুলো তোমাদেরকে পেড ব্যাচে পড়াই সবগুলো থেকে দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু বিগত প্রত্যেকটি রাজ্যের পরীক্ষা প্রশ্ন আসে, কিন্তু 2023 সালের প্রশ্নগুলো একটু অন্য টাইপের করায়, অতটা কোশ্চেন এসেছিলো ঠিকই পড়ানো থেকে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়ায় তোমরা বুঝতে পারোনি। তাছাড়া দেখো অন্যান্য রাজ্যের টেটের প্রশ্ন কিন্তু আমাদের পড়ানোর সঙ্গে হুবহু কিন্তু মিলে যায়। ওকে, দেখো 18 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য লেট চাইল্ডহুড চিলড্রেন। লেট চাইল্ডহুড মানে কি? লেট চাইল্ডহুড মানে হচ্ছে পরবর্তী শৈশবকাল। তাহলে নিচের কোনটি পরবর্তী শৈশবকালের বৈশিষ্ট্য নয়? প্রশ্নটা বলছে নিচের কোনটি পরবর্তী শৈশবকালের বৈশিষ্ট্য নয়? অপশন বলছে কোঅপারেশন, সিম্প্যাথি, ইমপ্যাথি এবং ইগোসেন্ট্রিজম। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার 4 ইগোসেন্ট্রিজম। কারণ আত্মকেন্দ্রিক, ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিক। তাহলে আত্মকেন্দ্রিক কার বৈশিষ্ট্য? সেটা হচ্ছে কি মানে আর্লি চাইল্ডহুড স্টুডেন্ট মানে বাচ্চাদের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে ইগোসেন্ট্রিক। আর লেট মানে কি পরবর্তী, মানে পরবর্তী বাল্যকাল হচ্ছে কোঅপারেশন, সিম্প্যাথি, ইমপ্যাথি কিন্তু সহানুভূতি, অনুভূতি, সাহায্য, এগুলো কিন্তু লেট চাইল্ডহুডের বৈশিষ্ট্য। ক্লিয়ার? দেখো লেখা আছে এখানে, ঠিক আছে, এখানে লেখা আছে, তোমরা পড়ে নাও, আমি পড়ে দিচ্ছি একবার, দেখো রিডিং পড়ে দিচ্ছি। এগুলো কিন্তু পুরো ডিটেলসে ক্লাস আমরা করব। দেখো তবু একবার আমি পড়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে কি লেট চাইল্ডহুড বয়সটা কত মনে রাখবে? লেট চাইল্ডহুডের বয়স হচ্ছে 6 থেকে 12 বছর, ঠিক আছে। দ্য লেট চাইল্ডহুড অ্যাড্রেস ইজ আছে কি ট্রাভেলসাম। লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকালকে কি বলা হয়? এটাকে ট্রাভেলসাম মানে ঝগড়া করার বয়স। ঝগড়া মানে কি? বাড়িতে ধরো ভাই বোন রয়েছে, তো ভাই বোন সবসময় কিন্তু ঝগড়াঝাটি করবে। কোন বয়সে? এই লেট চাইল্ডহুডে 6 থেকে 12 বছর বয়সে কিন্তু দুই ভাই বোন থাকলে তারা প্রচুর পরিমাণ ঝগড়া করে, এটাকে বলছে ট্রাভেলসাম এজ। বোঝা গেল? বা কোয়ারেলসাম এজও বলা হয়, মানে ঝগড়া করে বলে এটাকে বলা হয় কোয়ারেলসাম এজ। আর খুবই সমস্যা তৈরি করে বলে এটাকে বলছে প্রবলেমসাম এজ। বোঝা গেল? এই নামগুলো কিন্তু মনে রাখবে, এই নামগুলো সবই কিন্তু লেট চাইল্ডহুডের সঙ্গে যুক্ত। দে আর মোর ইনফ্লুয়েন্স বাই পিয়ার্স মানে গ্রুপ। তাহলে লেট চাইল্ডহুড বা পরবর্তী বাল্যকালটা কার দ্বারা প্রভাবিত বেশি হয়? গ্রুপের দ্বারা বা গ্যাংয়ের দ্বারা কিন্তু বেশি প্রভাবিত হয়। এখানে কিন্তু তারা প্যারেন্টস দ্বারা অতটা প্রভাবিত হয় না। বোঝা গেল? তাই এই এজটাকে কী বলা হয়? গ্যাং এজ বলা হয়। এগুলোকে কী বলা হয়? গ্যাং এজ বলা হয়। আর মেন পয়েন্টগুলো সব হাইলাইট করে দিয়েছি, জাস্ট এই মেন পয়েন্টগুলো মনে রাখলেই হয়ে যাবে। ওকে, এই জন্য এই এজটাকে কী বলা হয়? ফ্লপি এজ বলা হয়। এই জন্য বাবা মা এটাকে কী বলা হয়? স্লপি এজ বলা হয়। স্লপি মানে কি? স্লপি এজ মানে হচ্ছে এখানে ওই সমস্ত বাচ্চাগুলো কি থাকে? কেয়ারলেস, তারা নিজের প্রতি যত্ন নেয় না, তারপর ইররেসপন্সিবল, কোনো কিছু তাদের মধ্যে দায়িত্ব জ্ঞান থাকে না। বোঝা গেল? কোনো রকম দায়িত্ব থাকে না, নিজেদের কেয়ার নেয় না, এই জন্য এটাকে কী বলা হয়? স্লপি এজ বলা হয়। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো, পরীক্ষায় এর বাইরে আর প্রশ্ন আসবে না, এগুলো থেকে হয়ে যাবে। ওকে, এছাড়াও এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? প্লে এজ। ওকে, এটাকে কি বলা হয়? প্লে এজও বলা হয়। তাহলে লেট চাইল্ডহুডটাকে বলা হয় প্লে এজ। তো আজকে তোমাদের আমি লাইভ ক্লাস করাতে পারছি না, 8:30-এ যে ক্লাসটা ছিল আজকে করাতে পারছি না, কারণ আমি কথা বলতেই পারছি না, আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো সেই জন্য আমি রেকর্ডিং ক্লাস করে দিলাম, ধীরে ধীরে করে নাও। চলো এবার আমরা যে বৈশিষ্ট্য দেখবো, দেখো এবার নেক্সট বৈশিষ্ট্য কি বলছে? নেক্সট বলছে কি দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড মানে প্রাথমিক বাল্যকাল। আমরা এতক্ষণ পরবর্তী বাল্যকালের বৈশিষ্ট্য জানলাম, এবার আমরা জানবো কি প্রাথমিক বাল্যকালের বৈশিষ্ট্য কী কী রয়েছে। দেখো তাহলে প্রাথমিক বাল্যকালের কী কী বৈশিষ্ট্য রয়েছে? এটাকে বলা আর্লি চাইল্ডহুড, যার বয়সসীমা হচ্ছে কি 2 থেকে 6 বছর, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এটাকে বলা হয় কি প্রি গ্যাং এজ। তাহলে আমরা দেখলাম কি পরবর্তী বাল্যকালটাকে বলা হয় গ্যাং এজ, আর এটাকে বলা হয় কি প্রি গ্যাং এজ বলা হয়।
আর এরা সাধারণত প্রি প্রাইমারি স্কুলে পড়ে। কোথায় পড়ে? প্রি প্রাইমারিতে পড়ে। বোঝা গেল? 2 থেকে 6 বছর। আর এখানে প্রত্যেকটা শিশু কি সেলফ সেন্টার মানে কি ইগোসেন্ট্রিক হয়, যেটা এই প্রশ্নতে ছিল, তাই না? তাহলে এইখানে কি হয়, প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা শিশু ইগোসেন্ট্রিক মানে তারা নিজেকে নিয়ে সবসময় ভাবে, তারা নিজেকে নিয়ে ভাবে, বা সেলফ অ্যাওয়্যার মানে নিজেকে নিয়ে সচেতন হয়, মানে সবসময় আত্মকেন্দ্রিক মানে নিজেকে ছাড়া কাউকে নিয়ে ভাবে না এই বয়সটাতে, সেটাকে বলছে কি প্রি গ্যাং এজ। ওকে, নেক্সট দেখো কি বলছে, বাট ডিউরিং লেটার চাইল্ডহুড দে ওয়ান্ট টু হচ্ছে কি অ্যাক্টিভ মেম্বার অফ দ্য পিয়ার গ্রুপ। কিন্তু পরবর্তী বাল্যকালে কি হয়, প্রত্যেকটা শিশু তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের প্রতি তারা অ্যাক্টিভ মেম্বার হয়ে ওঠে, এটা বলা হয়েছে। তাই পরবর্তী বাল্যকালটাকে বলা হয় গ্যাং এজ বলা হয়, ঠিক আছে। অ্যান্ড দ্য এজ বিফোর দ্যাট আর্লি চাইল্ডহুডটাকে কী বলা হয়? প্রি গ্যাং এজ। আর্লি চাইল্ডহুড মানে কি পূর্ববর্তী, মানে প্রাথমিক বাল্যকালটাকে কী বলা হয়? প্রি গ্যাং এজ বলা গেল, প্রি গ্যাং এজ বলা হয়। আর এই এজের কী কী বৈশিষ্ট্য আছে একটু দেখে নাও। এজের বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1 ইন্টিমেট মানে ইমিটেটিভ এজ মানে কি এরা অনুকরণ করতে ভালোবাসে। তোমরা বাংলায় কিন্তু ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারো। ইমিটেটিভ মানে অনুকরণ করে। যখন একটা বাচ্চার বয়স 2 থেকে 6 বছর থাকে তারা সব কিছু অনুকরণ করে, তাদের বাবা মা কাকা কাকি দাদা দিদা যারাই বাড়িতে থাকুক না কেন তাদের কথা বলা, হাঁটা চলা, জামা পরা, মাথা চালানো সবগুলো তারা নকল করার চেষ্টা করে, তাই এটাকে বলা হয় ইমিটেটিভ এজ বলা হয়। তারপরে বলছে কোশ্চেনিং এজ মানে কি এই বয়সের শিক্ষার্থীদের মধ্যে প্রচুর কৌতূহল থাকে, প্রচুর কিউরিসিটি থাকে, তাই বারবার তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে। যেমন দেখবে একটা বাচ্চাকে নিয়ে যদি তার বাবা হাঁটে রাত্রে, তখন বলবে বাবা চানটা কেন হাঁটছে, বাবা চানটা কেন খসে পড়ে যাচ্ছে না, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তার বাবাকে জিজ্ঞেস করে, কারণ কি তার মনের মধ্যে অনেক ধরনের কৌতূহল জন্মায়, তাই এটাকে বলা হয় কোশ্চেনিং এজও বলা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 19 নম্বর কোশ্চিন, হোয়াট টাইপ অফ লার্নিং ইজ দ্য বেসিক অফ প্যাভলভ লার্নিং থিওরি। তাহলে প্যাভলভের লার্নিং থিওরিকে আমরা কি বলবো? কনসেপচুয়াল লার্নিং, কন্ডিশনাল লার্নিং, ইনসাইট লার্নিং আর ইমিটেটিভ লার্নিং। তাহলে সঠিক আনসার হবে কি, এটাকে আমরা বলবো কি কন্ডিশনাল লার্নিং, বা আমরা জানি অনুবর্তন, তাই না? তাহলে কন্ডিশনাল লার্নিংয়ের প্রবর্তককে সেটা হচ্ছে কি প্যাভলভ। ওকে, চলো নেক্সট 20 নম্বর দেখো। 20 নম্বর কোশ্চেন বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? এরিকসন, ভাইগটস্কি, কোহেলবার্গ, পিয়াজেট। সঠিক আনসার হবে অপশন নাম্বার 2 ভাইগটস্কি। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন? অপশন নাম্বার 2 হচ্ছে কি ভাইগটস্কি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর হচ্ছে কি নেগেটিভলি অ্যাফেক্ট দ্য লার্নিং। নিচের কোনটি শিখনের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে? প্র্যাকটিস, উইল পাওয়ার মানে কি মনের ইচ্ছা, ঠিক আছে, মনের ইচ্ছা, মোটিভেশন এবং ফ্যাটিক মানে ক্লান্তি। তাহলে কী হবে, নিচের কোনটি শিখনের প্রতি মানে নেগেটিভ প্রভাব ফেলে? সেটা হচ্ছে আমাদের ফ্যাটিক, ক্লান্তি। ওকে, চলো নেক্সট দেখো। 22 নম্বর কোশ্চিন, হোয়েন দ্য মোর ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইজ বেসড অন দ্য ডিজায়ার টু বি ডিক্লেয়ার এ গুড বয় আর ব্যাড বয়। আমরা কোহেলবার্গের থিওরি পড়ব। তো কোহেলবার্গের থিওরিতে কি বলা হয়েছে, যে কোনো শিক্ষার্থী রয়েছে বিভিন্ন কাজকর্ম করে বা তাদের মধ্যে যে নৈতিক আচরণটি হয়, যে ভালো ছেলে ভালো মেয়ে, সমাজের কাছ থেকে তারা ভালো ছেলে ভালো মেয়ের প্রত্যাশা করে, এটাকে কি বলা হয়? ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। মানে কি, তো মানে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জটা যে প্রাথমিক পর্যায়ে দেখা যায়, মানে তুই আমার জিনিস ভেঙেছিস আমি তোর জিনিস ভাঙবো, এটাকে বলছে। ওবিডিয়েন্স পানিশমেন্টটা কি? ওবিডিয়েন্স পানিশমেন্টটা হচ্ছে মানে শাস্তির ভয়ে তারা কি করে না, কোনো রকম কিছু করে না। ওকে, তারপর 3 নম্বর বলছে কি সোশ্যাল কন্ট্রাস্ট, মানে সমাজের ওপরে নির্ভরশীল, মানে সমাজের কাছে ভালো ছেলে ভালো মেয়ে হতে চাওয়া। আর গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে দুটি মানুষের মধ্যে কী করা, সুসম্পর্ক তৈরি করা। তাই এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। বোঝা গেল, অপশন 3 হচ্ছে কারেক্ট। সোশ্যাল কন্ট্রাস্ট। তো আমি তোমাদের প্রত্যেকটা অপশন এক্সপ্লেনেশন করতে পারছি না এই জন্য, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি কথা বলতে পারছি না, সবসময় গলা খুসখুস করছে, কথা বলতে পারছি না। ওকে, নেক্সট 23 নম্বর দেখো, ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস বিং ফ্রম। তাহলে ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয়? প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে পড়াবো তোমাদের,
তখন পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওই দেখো ডেভেলপমেন্ট ইজ প্রসেস বিগেন ফ্রম, তাহলে শিশুর বিকাশ কখন থেকে শুরু হয়? কনসেপশন টু হচ্ছে কি ম্যাচিউরিটি, কনসেপশন মানে মাতৃগর্ভ থেকে পরিণত হওয়া পর্যন্ত। অপশান নাম্বার 2 বার্থ টু ম্যাচিউরিটি, জন্ম থেকে মানে পরিণত বয়স পর্যন্ত। অপশান নাম্বার 3 বলছে মানে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। অপশান নাম্বার 4 বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে ডেভেলপমেন্ট আমাদের শুরু হয় অপশান নাম্বার 3 মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট শুরু হয়। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে 90 থেকে 110 যাদের আইকিউ তাদেরকে কি বলা হয়? অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ আর সুপিরিয়র। তাহলে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার এ অ্যাভারেজ। ঠিক আছে, যাদের 90 থেকে 110 তাদেরকে আমরা কি বলবো? অ্যাভারেজ স্টুডেন্ট বলবো। তাহলে অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ, সুপিরিয়র সবগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে জানতে হবে, সব কিছু তোমাদেরকে পড়িয়ে দেবো। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ নেম অফ দ্য লেট চাইল্ডহুড ডাজ নট রিফার টু দ্য ইনফ্লুয়েন্স অফ পিয়ার্স ইন দ্য কি প্রসেস অফ সোশিয়ালাইজেশন। তাহলে এখানে বলছে কি নিচের কোনটি লেট মানে কি? লেট মানে পরবর্তী বাল্যকালের সঙ্গে সম্পর্কিত নয়, বা নিচের কোনটি পরবর্তী বাল্যকালের বৈশিষ্ট্য নয়? গ্যাং এজ, অবশ্যই গ্যাং এজ হবে। বলছে এজ অফ কনফর্মিটি, এজ অফ কনফর্মিটি মানে কি? তাদের লিঙ্গের ওপরে মানে দৃঢ়তা, লিঙ্গের ওপর দৃঢ়তা মানে কি? আমি ছেলে তুমি মেয়ে, আমি ছেলে তাই আমি ছেলেদের নিয়ে খেলা করব, তুমি মেয়ে তাই মেয়েদের নিয়ে খেলা করবে, অর্থাৎ ছেলে মেয়েরা কিন্তু একসঙ্গে খেলা করবে না। এটাকে বলছে কি এজ অফ কনফর্মিটি, মানে লিঙ্গের ওপরে বা জেন্ডারের ওপরে মানে দৃঢ়তা বজায় রাখা। আর প্লেজ বলা হয়, এটাকে প্লেজও বলা হয়। আর ট্রানজিশনাল এজ মানে কি? ট্রানজিশনাল এজ মানে পরিবর্তনের মানে এজ, পরিবর্তন মানে কি? যেমন একটা ছেলের গলার কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে, মেয়েদের শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে, ছেলেদের শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ট্রানজিশনাল এজ। তো এটা কিন্তু আমরা কৈশোরকালে দেখতে পাই, তাই না? তাই অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 26 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন কনটেক্সট অফ দ্য ডেভেলপমেন্ট? নিচের কোনটি ডেভেলপমেন্ট সম্পর্কে কারেক্ট নয়, ঠিক আছে, বা বিকাশ সম্পর্কে সত্য নয়? অপশানগুলো দেখো, ডেভেলপমেন্ট ফাংশন চেঞ্জ ইনভলভ, ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি ব্যক্তির বা কোনো শিক্ষার্থীর কর্মের মানে বিকাশ ঘটানো, ফাংশন মানে কি কর্ম, ঠিক আছে, মানে তার কর্মদক্ষতার বিকাশ। অপশান নাম্বার 2 বলছে ডেভেলপমেন্ট হচ্ছে কি প্রেডিক্টেবল প্যাটার্ন, ডেভেলপমেন্ট কিন্তু প্রেডিক্ট করা, অনুমান করা যায়, তোমার ডেভেলপমেন্ট ধীরে ধীরে কেমন হবে সেটা কিন্তু অনুমান করা যায়। অপশান 3 বলছে ওয়াল চিলড্রেন ডেভেলপ টু দ্য সেম, প্রত্যেকটা শিক্ষার্থীর বা প্রত্যেকটা শিশুর ডেভেলপমেন্ট কিন্তু একই রকম। অপশান নাম্বার 4 ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক, জেনারেল টু মানে সাধারণ থেকে বিশেষের দিকে যায়, অবশ্যই কারেক্ট, কারণ এটা ছোট্ট বাচ্চার সামনে যদি একটা ফুটবল ফেলে দাও, ফুটবলটা সে হাত পা দিয়ে ধরার চেষ্টা করবে, কিন্তু একটা বড় বাচ্চার সামনে যদি ফুটবলটা ফেলে দাও সে কিন্তু পা দিয়েই ফুটবলটা ধরে ফেলবে। তাহলে প্রথমে কিন্তু সাধারণ থেকে স্পেসিফিকের দিকে গেল। তাই এখানে সঠিক আনসার অপশান নাম্বার 3, প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু সেম হয় না, কারণ একটা 2 বছর বয়সে বাচ্চা ধরো 300টা কথা বলতে পারে, কোনো একটা বাচ্চা 2 বছর বয়সে 500টা কথা বলতে পারবে, তাহলে সবার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু সমান হয় না, তাহলে ডেভেলপমেন্টের রেট কিন্তু সমান। ওকে, এটা মাথায় রাখবে। তো টোটাল এই ছিল প্রশ্ন, তোমাদের হরিয়ানা টেটের প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে দিলাম, যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েছি আমি সমস্ত কিছু কালেক্ট করে তোমাদেরকে করালাম। তো বুঝতে পারছো এরকম প্রশ্ন আসবে, আমরা যদি প্রত্যেকটা রাজ্যের প্রশ্নগুলো যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আশা করছি আমাদের যে প্রশ্নপত্র সেখানে কিন্তু একই রকমের একই টাইপের কোশ্চেন পরীক্ষা পাবো, বা একই প্যাটার্নের কোশ্চেন কমন পাবো। প্রশ্নর ধাঁচটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে, কিন্তু প্রশ্নের কনসেপ্টটা কিন্তু সেম টু সেমই থাকে। তাই প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর থিওরি ক্লাসের জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের পেড ব্যাচের নাম লেখাতে হবে, তার জন্য নাম্বারটা নোট করো, তার জন্য নাম্বারটি হচ্ছে 964703000217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পুরো কোর্স সম্পর্কে জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি, তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষা প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ,
শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো।